আজকের এই আলোচনায় আমরা দেখব টাকা আসলে কোন পথে চলে, মানে আমেরিকান ফরেন পলিসি আর সামরিক হস্তক্ষেপের পেছনে আসল চালিকা শক্তিটা কি, সেটা বোঝার চেষ্টা করব একজন সাধারণ ট্যাক্স পেয়ারের দৃষ্টিকোণ থেকে। বেশ, তাহলে চলুন একদম মূল প্রশ্নে চলে যাই। একটা প্রশ্ন কিন্তু অনেকের মাথাতেই ঘোরে, তাই না? যে আমেরিকার বেশিরভাগ সাধারণ মানুষ যুদ্ধের বিরুদ্ধে, কিন্তু তাদের দেশটা প্রায় সবসময়ই কোনো না কোনো যুদ্ধে জড়িয়ে থাকে। জনমত একদিকে আর সরকারি পদক্ষেপ ঠিক তার উল্টো দিকে। এই যে একটা বিশাল ফারাক, এর পেছনের কারণটা কি? এই কথাটা শুনলেই কিন্তু আমাদের আলোচনার মূল সুরটা ধরা যায়। মানে করদাতাদের টাকা, শেষ না হওয়া যুদ্ধ আর প্রাইভেট কোম্পানিগুলোর লাভ, এই তিনটে জিনিস একে অপরের সাথে এমনভাবে জড়িয়ে আছে যা ছাড়ানো মুশকিল। এই যে দেখুন, সংখ্যাগুলো কিন্তু পরিষ্কার করে দিচ্ছে ব্যাপারটা। জনগণ কি ভাবছে আর সরকার কি করছে, তার মধ্যে পার্থক্যটা কতখানি। যেমন ধরুন, ইরানের সাথে যুদ্ধের পক্ষে মাত্র 21% মানুষ, আর বিপক্ষে প্রায় 49%। ভেনেজুয়েলায় হস্তক্ষেপের ক্ষেত্রেও গল্পটা কিন্তু প্রায় একই। এই ফারাকটা বুঝতে হলে আমাদের একদম গোড়ায় যেতে হবে। আমাদের অনুসন্ধানের প্রথম ধাপ হল পেট্রোডলার সিস্টেম। এটাই কিন্তু বিশ্বজুড়ে আমেরিকার ক্ষমতার আসল অর্থনৈতিক ভিত্তি। চলুন দেখি জিনিসটা কিভাবে কাজ করে। খুব সহজ করে বললে পেট্রোডলার সিস্টেম মানে হল আন্তর্জাতিক বাজারে তেল কিনতে হলে আপনার কাছে ইউএস ডলার থাকতেই হবে। ব্যাস এইটুকুই। এই ছোট্ট নিয়মটাই কিন্তু বিশ্ব অর্থনীতিতে আমেরিকার একচেটিয়া নিয়ন্ত্রণের সবচেয়ে বড় হাতিয়ার। এই সিস্টেমটা কিন্তু আকাশ থেকে পড়েনি। এর শুরুটা হয়েছিল 70-এর দশকে। 1971 সালে আমেরিকা গোল্ড স্ট্যান্ডার্ড সিস্টেমটা তুলে দেয়। এরপর 1974-এ সৌদি আরবের সাথে তাদের একটা যুগান্তকারী চুক্তি হয়। চুক্তিটা ছিল খুবই সিম্পল। সৌদি আরব তাদের তেল শুধু ডলারে বিক্রি করবে। আর ঠিক তখন থেকেই শুরু হলো এই পেট্রো ডলারের যুগ। এই ছবিটা দেখুন, কি দারুণভাবে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে। বাঁদিকে সিস্টেমটা চলছে, মানে তেল কিনতে হলে সব দেশের ডলার লাগছে, আর ডলার হয়ে উঠছে বিশ্বের রাজা। কিন্তু ডানদিকে দেখুন, চ্যালেঞ্জটা আসছে। যখন ইরান চীনের কাছে ইউয়ানে তেল বিক্রি করে, তখন তারা কিন্তু পুরো ডলার সিস্টেমটাকেই পাশ কাটিয়ে যাচ্ছে। আর এই ধরনের কাজ ডলারের আধিপত্যের জন্য এটা সরাসরি হুমকি। অনেক সময় আমেরিকার অ্যাগ্রেসিভ ফরেন পলিসির পেছনে এটাও একটা বড় কারণ হয়ে দাঁড়ায়। তো অর্থনৈতিক ভিত্তিটা তো বোঝা গেল। এখন চলুন দেখি রাজনীতির খেলাটা কিভাবে চলে। মানে টাকা কিভাবে ওয়াশিংটনের ক্ষমতার করিডোরে ফরেন পলিসি আর সাহায্যকে নিয়ন্ত্রণ করে। একটা উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে। 1951 থেকে 2022 পর্যন্ত আমেরিকা ইসরায়েলকে সাহায্য হিসেবে দিয়েছে প্রায় $318 বিলিয়ন। ভাবা যায়? এই বিশাল অঙ্কটা থেকেই বোঝা যায় একটা দেশের প্রতি আমেরিকার আর্থিক কমিটমেন্ট ঠিক কোন পর্যায়ে যেতে পারে। আর এই বিপুল সাহায্যের বেশিরভাগটাই, মানে প্রায় 71%ই কিন্তু গেছে মিলিটারি খাতে। টাকার অঙ্কে প্রায় $225 বিলিয়ন। মানে এই টাকাটা সরাসরি ডিফেন্স ইন্ডাস্ট্রির সাথে যুক্ত। এখন প্রশ্ন হলো, এত বিপুল পরিমাণ ফান্ডিং নিশ্চিত করে কারা? এখানেই আসে লবিস্ট গ্রুপগুলোর কথা। এদের কাজই হলো রাজনীতিবিদদের প্রভাবিত করে নিজেদের পছন্দের পলিসি তৈরি করানো। আর এই ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী প্লেয়ারদের মধ্যে একজন হলো AIPAC, অর্থাৎ আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি। আর এই প্রভাব খাটানোর জন্য তারা কিন্তু প্রচুর টাকা খরচ করে। যেমন শুধু 2024 সালের ইলেকশনেই AIPAC আর তার সহযোগীরা বিভিন্ন ক্যান্ডিডেটদের পেছনে খরচ করেছে প্রায় $127 মিলিয়ন। এই তথ্যটা কিন্তু ফেডারেল ইলেকশন কমিশনেরই দেওয়া। আর এই বিনিয়োগের ফল কি? অসাধারণ। 2024 সালের নির্বাচনে এই প্যাকের সমর্থন পাওয়া 96% ক্যান্ডিডেটই জিতেছেন। এর মানে কি দাঁড়ায়? ওয়াশিংটনে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে ইসরায়েলের নীতির বিরুদ্ধে কথা বলাটা রাজনৈতিকভাবে প্রায় আত্মহত্যার শামিল। বেশ, আমরা টাকা কোন পথে যাচ্ছে তা দেখতে দেখতে প্রায় শেষ মাথায় চলে এসেছি। ফাইনাল ডেস্টিনেশন, সেই সব প্রাইভেট কর্পোরেশন যারা যুদ্ধ আর সংঘাত থেকে সরাসরি পয়সা কামায়। এদেরকে একসাথে বলা হয় দি বিগ ফাইভ। লকহিড মার্টিন, RTX, বোয়িং ডিফেন্স, জেনারেল ডাইনামিক্স আর নর্থ্রপ গ্রুম্যান, এই 5টা কোম্পানি মূলত আমেরিকার পুরো ডিফেন্স ইন্ডাস্ট্রিটা চালা। আর এদের খেলার মাঠটা যে কত বড় একবার ভাবুন। শুধু 2024 সালেই আমেরিকার ডিফেন্স বাজেট ছিল প্রায় $997 বিলিয়ন। এটা এতটাই বিশাল যে সারা পৃথিবীর মোট সামরিক খরচের 37% একাই আমেরিকা করে। আরেকটা চমকে যাবার মতো তথ্য দিই। 9/11-এর পরের বছরে আমেরিকার প্রতিরক্ষা খাতে খরচ হয়েছে $14 ট্রিলিয়ন, আর তার ঠিক অর্ধেক মানে $7 ট্রিলিয়ন সোজা চলে গেছে এই প্রাইভেট কোম্পানিগুলোর পকেটে। মানে জনগণের ট্যাক্সের টাকা সোজা সরকার থেকে এদের কাছে। তার মানে সম্পর্কটা একদম পরিষ্কার।
যখনই কোথাও যুদ্ধ বাধে বা সংঘাত বাড়ে এই কোম্পানিগুলোর শেয়ারের দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। এখানে যে সংখ্যাগুলো দেখছেন এগুলো সাম্প্রতিক একটা সংঘাতের পরের চিত্র। সোজা বাংলায় যুদ্ধ মানেই এদের জন্য ব্যবসা। ব্যাপারটা আসলে খুব সহজ করে ভাবা যায়। ধরুন কৃষকরা ফসল ফলায় কারণ আমাদের খাবারের দরকার হয়, ঠিক তেমনি এই কোম্পানিগুলো অস্ত্র বানায়। এখন পৃথিবীতে যদি কোনো যুদ্ধই না থাকে তাহলে এদের অস্ত্র কিনবে কে? সুতরাং বিশ্বজুড়ে একটা অস্থির পরিস্থিতি বজায় রাখাটা এদের বিজনেস মডেলের একটা মূল অংশ। এখন চলুন এতক্ষণের সব আলোচনাকে একসাথে জুড়ে দিই। দেখি কিভাবে রাজনীতি, টাকা আর যুদ্ধ মিলে এমন একটা চক্র তৈরি করেছে যা নিজেকে নিজেই চালিয়ে নিয়ে যায়। ওয়াক দ্য ডগ নামে একটা বিখ্যাত হলিউড মুভি আছে। সেখানে দেখানো হয় দেশের ভেতরের একটা স্ক্যান্ডেল ঢাকার জন্য কিভাবে একটা বানানো যুদ্ধ শুরু করে দেওয়া হয়। বাস্তবেও কিন্তু এমন ঘটনা প্রায়ই ঘটে। যখন কোনো নেতা দেশের ভেতরে রাজনৈতিক সমস্যায় পড়েন তখন অনেক সময় একটা বাইরের সংঘাত তৈরি করে মানুষের মনোযোগটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়। এতে নেতার একটা শক্তিশালী ইমেজ তৈরি হয়, আর ওদিকে ডিফেন্স কোম্পানিগুলোর তো পোয়াবারও। আর এভাবেই পুরো চক্রটা কিন্তু ঘুরতে থাকে। ব্যাপারটা অনেকটা এরকম। পেট্রোডলার সিস্টেমকে বাঁচানোর নাম করে অনেক সামরিক বাজেট পাশ করানো হয়। এরপর লবিস্টরা ঠিক করে দেয় এই টাকাটা কোথায় যাবে। প্রতিরক্ষা কোম্পানিগুলো সেই টাকায় ফুলে ফেপে উঠে আর লাভের একটা অংশ দিয়ে আবার সেই পলিটিশিয়ানদেরই ফান্ড করে, মানে যারা এই সিস্টেমটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে সবশেষে একটাই প্রশ্ন থেকে যায়, এমন একটা সিস্টেমে যেখানে যুদ্ধ থেকেই লাভ আসে সেখানে এর আসল মূল্যটা শেষ পর্যন্ত কারা চুকায়? উত্তরটা হয়তো আমাদের সবারই জানা।